গুড মর্নিং গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একদম পারফেক্টলি ফিট। কালকে একটু রেস্ট নিয়ে নিলাম কারণ একটু উইকনেস লাগছিল, বাট আজকে একদম পারফেক্ট। তো সেই জন্য ফিরে এসেছি অ্যাজ ইউজুয়াল আমার যতরাজ্যের বক বক নিয়ে। তো দিনটা নিশ্চয়ই খুব পজিটিভলি শুরু করেছেন, গতকালও নিশ্চয়ই খুব পজিটিভলি কাটিয়েছেন এবং আমাকে অনেক মিস করেছেন, মজা করছিলাম। এনিওয়েজ, দিনটা নিশ্চয়ই খুব পজিটিভলি শুরু করেছেন উইথ আ লট অফ পজিটিভিটি, পজিটিভ ওয়ার্ডস, পজিটিভ থটস অ্যান্ড পজিটিভ ফিলিংস। কিপ ইউর কর্মাস ক্লিন, বি অনেস্ট ইন হোয়াট এভার ইউ ডু, থিঙ্ক অ্যান্ড স্পিক গুড ফর আদার্স। রিভিশন হয়ে গেল, একদিন গ্যাপ গেছে, টিচারই অ্যাবসেন্ট ছিল, তো স্টুডেন্টরা আর কী করবে। বাট আশা আমার যে আপনারা সেটাই করেছেন। এতদিনে নিশ্চয়ই সেটা শুনে শুনে অভ্যেস হয়ে গেছে, কানের মধ্যে বেজেছে কালকে যে এই আসেনি এখনও এসব বলতে, তাহলে আমরা ওটাই করি। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, খুব ভালো করে দিনটা কাটাবেন, ভীষণ ভালো থাকবেন। আজকে প্রচণ্ড রোদ্দুর, মানে বৃষ্টির কোনো নামনিশা নেই। জানি না কী হবে, না হলে আবার গাছে তো জল দিতেই হবে, অবভিয়াসলি ড্রাই হয়ে যাবে, না হলে রোদ্দুরটা প্রচণ্ড কড়া। তো এই ওয়েদারের জন্যই তো সবার প্রবলেম হচ্ছে, ঘরে ঘরে সর্দি কাশি জ্বর, আরে বাজে ব্যাপার। যাকে কাটিয়ে উঠেছি, একদম ঠিক আছে, গুড টু পারফেক্টলি ফিট। ড্যাডি একটু উইক আছে, কারণ গতকাল ওর একটু বাড়াবাড়ি হয়েছিল, মানে প্রচণ্ড সর্দি তো লেগেইছে। এটা এমন একটা জিনিস, মানে মানে ভালোবাসার অসুখ আর কি, একজনের হলে আরেকজনকে ছাড়বে না। হ্যাঁ, যতজন আছি সবার একবার করে হয়ে হয়ে তবেই সে বিদায় নেবে। তো যাকে এখন ড্যাডির ভোগার পালা চলছে, বাট আজকে অনেকটা বেটার, কালকে একটু বেশি শরীর খারাপ ছিল। আশা করছি আজকেও ঠিক হয়ে যাবে একদমই পারফেক্টলি। তো ঠিক আছে, তা শিব ভজনস চলছে, শুনতে পাচ্ছেন, মন্ত্র চলছে। ইনফ্যাক্ট ঠাকুর দেখিয়ে দিচ্ছি। আজকের দিনটা যেরম যেরম প্রোগ্রেস হবে ডেফিনেটলি দেখাবো। আজকে অনেকগুলো রান্নার ব্যাপার আছে, জানি না কখন কতটা কী করতে পারবো, কারণ অনেক বেটার, বাট তাও মনে হচ্ছে একটু লেথার্জি, মানে একটা দিন কালকে এত রেস্ট নিয়েছি না। আর সবচেয়ে দেখুন, প্রত্যেকটা জিনিসের একটা ভালো খারাপ দিক আছে। খারাপ দিক এটা যে একটু কষ্ট হয়েছে, ডেফিনেটলি মাথা প্রচণ্ড ব্যথা করছিলো, কিছু ভালো লাগছিলো না, ইরিটেটিং লাগছিলো, একটা অসহ্য মনে হচ্ছিলো কালকে শুয়ে থাকি। তো কালকে পুরো দিনটা রেস্ট নিলাম। কিন্তু গুড সাইড অফ দিস ইজ প্রচণ্ড, মানে লোকের থেকে প্যাম্পার্ড হয়েছি, প্রত্যেকে প্রচণ্ড কেয়ার করেছে, এটা এনে দিচ্ছে, ওটা এনে দিচ্ছে, এটা করছে, ওটা দেখে হাজারবার করে খোঁজ নেওয়া মানে অনেক দিন পর একটা দারুণ রিল্যাক্স মুডে কালকের দিনটা কাটালাম, আরামসে শুয়ে শুয়ে। মানে প্রত্যেকে প্রচণ্ড কনসার্ন, ড্যাডির এত সুন্দর, তাও হয়ে করে না, আমি করে দিচ্ছি, এটা না ওটা। তো এই ভালোবাসাটাই ফ্যামিলি বন্ডিং, তো সেটা কালকে আরেকবার এনজয় করে নিলাম পুরো ব্যাপারটাই। তো সেই জন্য সেই হিসেবে খুবই ভালো আছি, একদম ঠিক আছি। তো দিনটা যেরকম যেরকম প্রোগ্রেস হবে ডেফিনেটলি দেখাবো। আজকে একটু স্লো মোশনই এগোচ্ছে, আজকে একবারে বড্ড বেশি হয়ে করবো না, ভালো হয়ে গেছে একদম ঠিক, বাট তাও একটু স্লোলি এগোবো। কালকে থেকে একদম যেরকম ছিলাম মনে হয়ে যাবে ডেফিনেটলি। তো আজকে রান্নাবান্না কিছু হবে, কতটা শ্যুট করতে পারবো তাড়াহুড়ো করে করবো, তো করলে তো ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করবো। মনে হচ্ছে শ্যামলি এলো, আর তো ডেফিনেটলি শেয়ার তো করবোই, আর একান্ত না হলে একটা ব্লগ শেয়ার করে দেবো, ট্রাভেল ব্লগ। ঠিক আছে, কিছু না কিছু তো শেয়ার করতেই থাকবো। খুব ভালো থাকবেন, খুব শিগগির কথা হচ্ছে, চলুন ঠাকুর দেখাচ্ছি। এই দেখুন আমার আলটা, এইসব কি শিখেছে এমন সবে, আর আমি শ্বশুরি দেবো? হ্যাঁ, এইসব শিখেছ? শ্বশুরি দেবো আমি? এইসব শিখেছ? দুটো কেউ করে এত নাটি, কেউ কি করে এত নাটি, কেউ কি করে এরকম করে, কি কেউ শুই করে? শ্বশুরের জন্য কেউ আবার পা উঁচু করে দুট্টু পাজি, এরকম করে কি কেউ শুই করে? বিগ বয় হয়েছো না তুমি, এরকম দুট্টু, এটা কি বলবে লোকে যে কুকা একদম নটি, এরকম করলে কেউ সই কোনো দিনও? ও বুঝতে পারছো না, কথা বুঝছো না? এমনি করে কি কেউ সয়? কেউ কি কোনো দিনও এরকম করলে সয়? আবার সোজা হচ্ছ অনেক নটি হয়ে যাচ্ছ। ব্রেকফাস্টে আজকে আমরা খাবো রুটি বেগুন ভাজা, বেস্ট খাবার। এখন এইসবই খেতে ভালো লাগছে, তো সেই জন্য দেখুন বেগুনটা ভাজা চলছে অলরেডি। এই যে বেগুন ভাজা হচ্ছে, রুটিটা গরম করে নেবো, তো রুটি আর বেগুন ভাজা করবো।
আর এই এসে গেছে ভেবলো সিং এসে গেছে। ও বাবা গো! ঠিক আছে, ওরে ঠিক আছে, হয়েছে বেবি। তো আজকে কিমাটা বানাবার ইচ্ছা আছে, মাটনটা কালকে করবো, অতটা আজকে ক্ষমতা নেই একদিনে এত কিছু বানাবার। তো আজকে কিমাটা বানাচ্ছি। বানাতে হবে একটু ভাত, কোকরও লাগবে, আমাদেরও হয়তো লাগবে, রাত্রিবেলা করে রাখি। তো কিমাটা যখন বানাবো তখন আবার দেখাবো। আপাতত এখন বেগুন ভাজাটা হচ্ছে, এর মধ্যে আমার তুলসি টি করা আছে, এই পরে একবার খেয়ে নেবো। তো আলুগুলো ভেজে নিচ্ছি আগে, ফটফট করে একটু লালচে করে ভেজে নেবো, কারণ তারপরে বানাতেই সেদ্ধ হয়ে যাবে, তাহলে খুব একটা টাইম লাগবে না। নুন আর হলুদ দিয়ে জাস্ট ভেজে নিচ্ছি। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার কুকাকে ব্রেকফাস্ট দিতে যাচ্ছি। এই চল, কারণ আমরা যতক্ষণ না খাবো ওকে বসিয়ে খাওয়ানো যাবে না। এবার দিদির চলবে খাওয়ানোর ক্লাস, কারণ নাটক তো চলবেই, চাবি দিতে হবে, দিদি বসবে তবে উনি খাবেন। তো যাই হোক দিয়ে দিচ্ছি। আর এই যে বদমাইশ বাচ্চা বসে আছে, যে দেখুন এখান থেকে আবার দেখছি আমি ওকে কী বলছি ওর থেকে। এই নাও, আসো খেয়ে নাও, চলো চলো খেয়ে নাও, গুড বাই, এসো। ওই সেই এবার দিদি আসবে, চাবি দেবে, শুধু বদমাইশি ওই। থ্যাংক ইউ। এসে আছে দিদি খাইয়ে দেয় নি, ততক্ষণে আমি আমার রান্নাটাও সেরে নেবো। কুকা এখন ড্যাডির সঙ্গে উপরে যাচ্ছে টয়লেট করতে। ওই যে গুড্ডু সর একটু, ওই চলে গেল ছানা। তো একটু চা খেয়ে নিচ্ছি রান্না শুরু করার আগে। আজকে দুধ দেওয়া চাই খাচ্ছি, আনিয়েছি, বানাইনি, কিনে আনিয়েছি। এখানে আদা দেওয়া চা বানাই দেয় বলে দিল, তো সে বানিয়ে নিয়ে এসছে টিঙ্কু। কারণ এখন একটু আদা দেওয়া চাটাই ভালো লাগছে, তো এই চাটা খেয়ে এবার রান্নাটা শুরু করবো। তো তেল গরম হয়ে গেছে, অ্যাড করে দিলাম তেজপাতার একটুখানি ফ্রাই হবে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আলুটা অলরেডি আগে ভেজে রেখেছি, তাই জন্য সুবিধা হলো, কারণ বেগুন ভেজেছিলাম, তারপরে ওই কড়াটা একটুখানি তেল অল্প ছিল, সেটাতে তেল মিশিয়ে আলুটা ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমি জেনারেলি কিমাটা বাটা দিয়ে করি, পেঁয়াজ বাটা দিয়ে পেস্ট করে নিই, বাট আজকে কুচি কাটিয়েছি। আজকে আর এখন বার করে আবার মিক্সারটা বাটতে হবে, ভালো লাগছে না, লেথার্জিক লাগছে একটু, ওই জন্য এই ফার্স্ট টাইম কুচি দিয়ে করে দেখি কীরকম লাগবে। মনে হয় না খারাপ হবে, দেখা যাক। তো পেঁয়াজটা একটু লালচে হয়ে আসবে, তারপরে আদা রসুন ক্রাশ করা আছে ওটা অ্যাড করে দেবো। এই যে পেঁয়াজটা একটু লাল। গলার অবস্থাটা এখনও খুব একটা ভালো হয়নি, আগের থেকে তো অনেক বেটার, বাট এখন একটু খুশখুশানি, একটু এরম হচ্ছেই। ঢোক গিলতে গেলে সামান্য একটু লাগছে, আগের থেকে অনেক 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 বেটার, মানে 99% সেরেই গেছে। একটুখানি মনে হচ্ছে একটু অস্বস্তি, একটু খুশখুশ, আর একটু গলাটা মাঝে মধ্যে ভেঙে যাচ্ছে, সবসময় নয়। তো তাও এই ভাঙা গলা নিয়ে আমি ট্রাই করে দেখছি একটা গান গাইতে পারি কিনা, মানে নিজের কাছে নিজে দেখি, পরে শুনে যে গলাটা কীরকম লাগছে অ্যাকচুয়ালি। মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, তবু স্তব্ধতা এসে ধরা দেয় আমার বিনার তারে। জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ, এমন কেন দেয় না কো সাড়া, মানে না বারণ মন, কেন দেয় না কো সাড়া, মানে না বারণ মন। জানি না জানি না জানি না কি কারণ, শুধু ভাবনারা মেলে না
কে জানে আজ কেন মন দুরাকাশ ছুঁতে চায়, তবু দু পায়ে কিসের বাধা যেন থমকে দাঁড়ায়। জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ, এমন কেন দেয় না কো সাড়া, মানে না বারণ মন, কেন দেয় না কো সাড়া, মানে না বারণ মন। জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ। এই গানটা কুয়াশা যখন বলে একটা ফিল্ম আছে নচিকেতার, ওইখানের গাওয়া গানটা, ওখানে গেয়েছেন। অপূর্ব গানটা, ভীষণ পছন্দ আমার গানটা। তো একদমই জাস্টিস হয়তো করতে পারিনি, বাট মনে হলো একটু গেয়ে দিই, তাই গেয়ে দিলাম। তো এবারে অ্যাড করে দেব টমেটোটা আর কিছুটা কাঁচা লঙ্কা, কারণ টমেটোরও কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ওটাকে একটু ভালো করে কুক করতে হবে। মুশকিলটা করেছে টমেটো আর কাঁচা লঙ্কাটা একসাথে কেটে রেখে কী হয়েছে, টমেটোর জুসটা কাঁচা লঙ্কার মধ্যে ভর্তি হয়ে গেছে। আমি কাঁচা লঙ্কাটা হয়তো রেখে দিতাম, এতটা লাগতো না, বাট সামহাও যেহেতু মিশে গেছে এই লঙ্কাটাকে আমি আর প্রিজার্ভ করতে পারবো না, পুরো ভিজে ভিজে গেছে। বাট স্টিল দেখবো অন্য কিছুতে লাগিয়ে দেওয়া যায় কি না। এই যে খানিকটা পড়ে আছে দেখুন জুসের মধ্যে, টমেটো জুসে। তো অ্যাড করে দিলাম টমেটো কাঁচা লঙ্কা। এবারে একটু নুন দেবো অবভিয়াসলি, বিকজ টমেটো দিয়েছি, তাড়াতাড়ি যাতে গলে যায়। এবারে এই গরম লাগছে বলে একটু আবার হচ্ছে, এই গলার মধ্যে কাঁটার মধ্যে একটুখানি ফুটছে। ফিলিংটা কিরকম বলুন তো, কাঁটা লাগা একদম এরকম, কিন্তু এটাতে আর বাংলা কি পিছে হচ্ছে না, এটা গলার মধ্যে হচ্ছে, গলে কি নিচে। তো মোটামুটি টমেটোগুলো গলে আসছে, আরও একটুখানি গলবে। তো টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। এবার অ্যাড করে দেব মশলাটা আমাদের। ভালোই কষা গেছে, একটু ঝাল হয়ে যাবে মনে হচ্ছে, কারণ লঙ্কাটা মনে হচ্ছে একটু বেশি দেওয়া হয়ে গেল। ঝাঁকলে কিমা একটু ঝাল ঝালই ভালো লাগবে। তো এবারে অ্যাড করছি এই মশলাটা। খুব ভালো করে মিক্স করব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ছিটকে একটু দেয়ালে চলে গেল। অ্যাড করে দিচ্ছি আর একটু চিনি, যাতে মশলাটার সঙ্গেই চিনিটাও একবারে ফ্রাই হলে কী হবে, একটু কালারটা আর একটু ভালো আসবে। কালারটা এমনি ভালো আসছে, আরও একটুখানি কষতে কষতে ভালো কালার আসবে। তো তেলটা যখন ছেড়ে দিতে থাকবে, প্রায় হয়ে এসেছে, বাট আর একটুখানি হোক, কারণ মশলার কাঁচা একটু গন্ধ বেরোচ্ছে এখনও। তো তেলটা পুরোপুরি যখন ছেড়ে দেবে তখন অ্যাড করবো কিমাটা। এবার একটুখানি জল অ্যাড করে দিচ্ছি, মশলাটা রান্না হওয়া দরকার, আদারওয়াইজ কাঁচা গন্ধ থেকে যাবে। ও বাবা টয়লেট করতে গেল, কারণ খেয়েছে এক্ষুনি, দিদি খাইয়ে দিয়েছে ঠিক। তো এবারও আরেকবার গিয়ে একটু টয়লেট করে আসলো। এবার ও ট্রেনে ঘুমোবে, কোনো অসুবিধা নেই, এখন কেউ ডিস্টার্বও করার নেই। সেই 12:30 কোনো একটা সময় শ্যামলী আসবে, সুতরাং এখন ট্রেনে 1.5-2 ঘন্টা আরামসে ঘুমিয়ে নেবে।
বাচ্চা রেস্ট নিয়ে নেবে, তারপরে উঠে আবার আজকে আবার চান আছে ওর, ও তো টিঙ্কু নিয়ে যাবে চান করাতে। চানু করবে বলেছি, এক পায়ে খাড়া, সঙ্গে সঙ্গে নড়ে নড়ে চলে গেল চান করবে বলে। কিন্তু এক্ষুনি খেয়েছো তো, এক্ষুনি চান করালে ভমিট করে দিতে পারে, ওর জন্য আরামসে 1.5-2 ঘন্টা রেস্ট নিই, তারপরে চান করবে। কারণ ঘষতে হবে গাটা, ওর পেটে চাপ পড়লে ক্রক করে দিতে পারে ভমিট, তো সেই জন্য যাতে থ্রো আপ না করে ওই কারণে একটু পরে করাবো। তো দেখুন এই করতে করতে আমাদের মশলাটা অলমোস্ট কিন্তু কষে এসেছে, আরও একটু হবে, তেলটা ছাড়া অবধি একটুখানি কষতে থাকবে। তো দেখুন খুব ভালো করে কষে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে, গন্ধটাও একদম চলে গেছে, কাঁচা গন্ধটাও। এবারে অ্যাড করে দিচ্ছি কিমাটা, কিমা তখন এই যে তুলতে পারছি না, এক হাতে মোবাইল আছে বলে, এই দিয়ে দিলাম। নেক্সটটা আবার বাচ্চা পড়াশোনা করছে তো এখনই ধরাচ্ছি না, আর এখন স্ট্যান্ড আছে বটে, স্ট্যান্ডটা এনে লাগাতে ভুলে যাই। খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করতে হবে। খুব ভালো করে ফ্রাই হওয়া অবধি কষতে হবে। তো জল ঢেলে দিয়ে মিক্স করে দিলাম। এবারে খুব ভালো কালারটাও এসছে, ভালো মিক্স করে দিয়েছি, গরম জল অ্যাড করেছি এই জল, কারণ ঠান্ডা জল দিলে খারাপ হয়ে যেতে পারে, মানে টেস্টটা বিগড়ে যাবে আর কি হট করে, কারণ গরম থেকে হঠাৎ আবার ঠান্ডা অ্যাড করে দেবো, তো সেই জন্য গরম জলই দিতে হবে রান্না করা অবস্থায় সবসময়, স্পেশালি ননভেজে। তো ভালোই মিক্স করে দিয়েছি। এবার এটাকে একদম কম হিটে বসিয়ে রাখবো, কম টেম্পারেচারে, বিকজ কিমাটা সেদ্ধ হতে হবে, তো সুতরাং একদম কমে বসাবো। আর আলুটা অলমোস্ট সেদ্ধ 80% হয়েই আছে, বাট তাও আরেকটু হতে হবে, তো সেই জন্যই একদম কমে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, একেবারে কমিয়ে দেবো, ব্যাস এবার ঢাকা দিই। তো দেখে নিই কতটা কি অবস্থা, আশা করছি হয়ে গেছে, কালারটা তো দুর্দান্ত লাগছে। এবার জাস্ট একটু গরম মশলা অ্যাড করে দেবো, আর একটু ঝোলটা শুকোবে, কারণ এতটা ঝোল রাখলে মুশকিল হবে, আর একটু ঝোলটা টেনে যাক, একটু গরম মশলা দেবো, সামান্য একটু ঘি দেবো, তো আর একটুখানি হয়ে যাক। তো দেখুন একদম রেডি হয়ে গেছে, দুর্দান্ত কালারটাও হয়েছে, একদম রেডি। দিয়ে দেবো একটুখানি ঘি, একটুখানি বলে অনেকখানি পড়ে গেছে, গলে গেছিলো এতটা বুঝতে পারিনি, যাই হোক কোনো ব্যাপার না, ঘি শরীরের জন্য ভালো, একটু বেশি দিলে কোনো ক্ষতি নেই, স্কিন ভালো করে, পেট ঠিক রাখে, ঘি ইজ অলওয়েজ গুড, আই লাভ ঘি। তো ঠিক আছে, অ্যাড করে দিলাম ঘিটা, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, ব্যাস हो गया कीमा करी। জাস্ট ঢেলে নেব, 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে, একটু ঢেকে দিচ্ছি, 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে, তারপরে নামিয়ে নেব। ঠিক আছে, হ্যালো, দুপুর একটু গল্প করতে আসলাম আপনাদের সঙ্গে। এতক্ষণ ম্যামের সঙ্গে গল্প করছিলাম, মানে এত অ্যাফেকশনেট মানুষ একজন, খুব ভালো লাগে, মানে যা খুশি ওনার সঙ্গে আমি বলে নিতে পারি, শেয়ার করে দিই। এতক্ষণ ওনার সঙ্গে কথা হচ্ছিল, মনটা খুব ভালো হয়ে গেল কথা বলে, মানে হয় না একজন মানে একদম গার্ডিয়ান ফিগার, একদম তার সঙ্গে আপনি সব কিছু শেয়ার করতে পারেন, ছোটোবেলার একটা মানে ব্যাপার, ভীষণ মানে মনটা এত ভালো লেগে গেল, মানে ইমোশনাল হয়ে যাই আমি ভীষণ মাঝে মধ্যেই। তোমার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগে সবসময়, এখন তো আরও ভীষণ খুবই ভালো লাগলো আজকে, মানে খুব একটা এনার্জি পেয়ে গেলাম। তো এনিওয়েজ অনেক কথা হয়েছে আমার সাথে। তো এবার
আপনাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম ইন দ্য সেন্স গতকাল তো ব্লগ করতে পারিনি, কারণ একটু পুরো দিনটা রেস্ট নিয়েছি। তো একটু আগেই একজনের কমেন্ট পেলাম, মেসেজ তো করতে পারবে না কারণ নাম্বার নেই, সুচিস্মিতার। তো খুব সুইট। তো আমাকে আবার কত সুন্দর করে জিজ্ঞেস করছে, দিদি আপনার তোমার শরীর ভালো আছে তো? মানে এই যে একটা কনসার্ন, এই যে ভালোবাসাটা তৈরি হয়েছে আপনাদের সঙ্গে, মানে এইটার চেয়ে বড় পাওনা আর কি হতে পারে বলুন? আর কিছুই না, এইটুকুই তো থেকে যায়। এই যে আপনার শরীর খারাপ হলো বা আপনি খারাপ আছেন, কি কোনো কারণে কষ্ট, আমি একটু চিন্তা করলাম আপনার জন্য, আমার জন্য আপনি চিন্তা করলেন, এইটাই তো সম্পর্ক। আর কি আছে জীবন, আর কি থাকবে? কে কী নিয়ে যাবে? এইটাই তো থেকে যাবে। আমি মরে গেলে আমার টাকা পয়সা তো এখানেই পড়ে থাকবে, আমি নিয়ে যেতে পারবো না, কেউই পারবে না। থাকবে কি ব্যবহারটা মানুষের। না, এই বিহেভিয়ারটা খুব ভালো ছিল, খুব সুন্দর কথা বলতো। যেটুকু আপনারা যতটা আমাকে ভালো বলেন, আমি যতটা আপনাদের ভালোবাসি, এইটাই তো থাকবে, আর তো এর বেশি কিছু থাকবে। তো খারাপ কথা, হিংসে, রাগ, বিরক্তি দিয়ে কিছুই লাভ হবে না। এই যে ম্যামের সঙ্গে কথা বলে মনটা শান্তি হয়ে যায়, এত ভালো লাগে। মানে অনেক কিছু থাকে যা ওনার সঙ্গে শেয়ার করা যায়। উনি একটা মানে ওটা মায়ের মতো আমার, এত সুন্দর করে বোঝান যে একটা কথা বললেই মনে হয় একদম ঠিক বলেছে, মানে ওখানে আর কোনো সেকেন্ড কোয়েশ্চেন আসে না। তো খুব মনটা খুশি হয়ে গেছে। আর সুচিস্মিতা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ যে তুমি খবর নিয়েছো আমার, মানে ইট রিয়েলি মেড মাই ডে। থ্যাংক ইউ, খুব ভালো থেকো তুমি। তো হ্যাঁ, এখন অনেকটাই ভালো আছি, দেখতেই পাবে আজকে ব্লগে অনেক ভালো আছি। তো ঠিক আছে, বাট এই যে জেস্টারটা, এটা ভুলবো না, এটা মনে থাকবে আমার সারা জীবন। থ্যাংক ইউ। তো আজকে স্পেশাল কিছু কথা বলার জন্য এসেছি, কোনো ঝগড়াঝাটি, ঝামেলা, ঝঞ্ঝাট একদম না, ভালো মনে একটা আনন্দের কথা। ও তার মাঝখানে আরও একটা কথা বলার আছে, সেটা হচ্ছে অনেক বছর পর, বেশ কিছু বছর, আমার এক ভীষণ, মানে কী করে বোঝাবো, ওর সঙ্গে আমার একটা অদ্ভুত বন্ধুত্ব আছে। মাঝখানে বেশ কিছু বছর একদম কানেকশন ছিল না, মানে ও নিজের কাছে ব্যস্ত হয়ে গেছিলো, আমিও ব্যস্ত, নাম্বার হারিয়ে গেছে, একদম ভুলভাল। বাট সামহাউ আবার উই গট রিকানেক্টেড। তো অনেক দিন পর আবার ওর সঙ্গে যোগাযোগ হয়েছে। কোনো একটা সময় ওর সম্বন্ধে, মানে ওর নাম মেনশন করে ডেফিনেটলি বলবো। তো যেহেতু ওকে বলা হয়নি তাই জন্য নামটা বলছি না। খুব সুইট, খুব ভালো মেয়ে, ভীষণ, মানে একটা, মানে প্রচণ্ড আমার সাপোর্ট, খুব, মানে আমি যেটাই করবো সেটাই ভালো লাগে, এরকম একটা ব্যাপার। আর খুব ভালো, সরল সাদা ছেলে, ভীষণ ভালো, প্রচণ্ড জোভিয়াল, মানে একদম, মানে আমরা দুজন একসঙ্গে, মানে এত বছর পর যে কথা হলো, একটা হোয়াটসঅ্যাপে কথা হয় কি, মানে জাস্ট এই 3 দিন হয়েছে বোধ হয় যে হোয়াটসঅ্যাপে আবার কানেক্টেড হয়েছি, বা একটু কালকে ফোনে কথা হয়েছে, মানে মনটা ভালো হয়ে গেছে একদম, খুব ভালো। তো বুঝতেই পারছো কার কথা বলছি। একদম ফ্রেন্ড কথাটার যেটা মানে, ওর নামটাও সেটাই। তো সেই জন্য এইটুকুই এখন বলছি, পরে ভালো কথা বলে দেবো, ভালো করে নাম বলে দেবো। তো এনিওয়েজ, প্রচুর এক্সাইটেড আজকে পুরো ব্যাপারটা, মানে এত কথা হয়েছে, এত হয়েছে, মনটা এমনি ভালো হয়ে গেছে, শরীরটা ঠিক হয়ে গেছে, তবে একদম পুরো দামে ঠিক আছে। তো এবার একটা, মানে একটা আমার লাইফের ইনসিডেন্ট শেয়ার করতে এসেছি আপনাদের সঙ্গে, করছি। সেটা হচ্ছে 1 তারিখে 1 সেপ্টেম্বর আমার বাবার বার্থডে ছিল, এবং এই জন্যই এই দিনটা আমার আরও বেশি মনে থাকে। 1 সেপ্টেম্বর নচিকেতা চক্রবর্তীরও জন্মদিন, মানে সিঙ্গার, সবার নচিদা, ওনারও বার্থডে। তো আপনাদের একবার বলেছিলাম যে কোনো একটা দিন ওনার সঙ্গে আমার কানেকশনটা কী, সেটা একটা দিন শেয়ার করবো। তো আমি ভাবলাম আজকেই বলবো, কারণ গতকাল ছিলাম না, মানে আসিনি আপনাদের কাছে, তো আজকে বলছি। এবং আজকে যে গানটা গেছি আপনারা জানেন ওনারই গান, কারণ এটা বলবো বলে, ওনার বার্থডে ছিল। তো হ্যাপি বার্থডে, বিলেটেড হ্যাপি বার্থডে। কী বলবো, মানুষটা একটা অদ্ভুত টাইপের মানুষ। বলছি ঘটনাটা কি, অনেকে নানান মত থাকতে পারে, বাট ওনার সঙ্গে আমার কানেকশনের ঘটনাটা বলছি। আমি তখন অনেক ছোটো, মানে তখন আমার বিয়েটি হয়নি, মানে একদম আমি জাস্ট কলেজ থেকে বেরিয়েছি। তো সেই সময় রানা আমার লাইফে জাস্ট এসছে, বিয়ে হয়নি কিন্তু তখন। হ্যাঁ, মানে তখন আমাদের ডেটিং টাইম চলছে আর কি। তো এবার আমার বাবার অফিস কলিগ, আমার ভীষণ ফেভারিট, এবং আমাদের ফ্যামিলির সঙ্গে ভীষণ ক্লোজ ওনাদের ফ্যামিলি, এক কাকা। তো সেই কাকু, সমর কাকু, ওনার পাড়ায় একটা ফাংশন ছিল, এবং ওনার যে ছেলে, আমি নামটা বাধ্য হয়ে বলে দিচ্ছি, শিবলু, আমি ওর ভালো নামটা বলছি না, শিবলু খুব ভালো ছিল, একদম আমার নিজের ভাইয়ের মতো। এখন বড় হয়ে গেছে অবভিয়াসলি, বিয়েটা করে ওরও ফুচকে হয়ে গেছে একটা, কিন্তু খুব ভালো ছিল, মানে ভীষণ আমাকে দিদি খুব একটা ওই করতো, ভীষণ, এখনও ভীষণ ভালোবাসে। তো ও আমাকে বলে যে আমার পাড়ায় ফাংশন আছে, নচিকেতা আসছে, আর ও জানে আমি নচিকেতার বিশাল ফ্যান, মানে ছোটো থেকে প্রচণ্ড, মানে কলেজ লাইফ থেকে যেহেতু পড়তাম। তো ওখানে আপনারা হয়তো অনেকেই জানেন, যাদবপুরের 8B বাস স্ট্যান্ড ধরে একটু এগিয়ে গেলে মানে ইঞ্জিনিয়ারিংয়ের উল্টো দিকে একটা চায়ের দোকান আছে, এখনও হয়তো আছে, অনেকদিন যাওয়া হয়নি ওখানটায়, তো বলতে পারছি না, মানে নামা হয়নি রাস্তায় আর কি, চলে যাই, খেয়াল করিনি। তো ওখানে একটা টি স্টল আছে, সেই টি স্টলটা ছিল সারাদিন ওখানে নচিকেতারই গান বাজতো। তো আমরা কিছু বন্ধুরা
ঘুরঘুর করে খালি ওইখানটাই ঘুরতাম, মানে এত ভালো লাগতো। নচিকেতা তখন ক্রেজ, আমাদের ইউনিভার্সিটিতে ফেস্ট এসছে নচিকেতা, মানে রাত 12টা 1টা হয়ে যাবে, আমি গান মিস করে ওনাকে মিস করে আসতে পারবো নচিকেতার ফাংশন, মানে অসম্মানে, মানে টিপিক্যাল ফ্যান গার্ল, ডাই হার্ট ফ্যান ছিলাম নচিকেতার ভীষণ। তো এবার এই এই ওদের পাড়ার ফাংশনটার আগে আর এক জায়গায় ফাংশন হয়েছিল, তো আমরা টিকিট কেটে সেটা দেখে এসেছি, মানে অনেক দূরে বসেছি রয়ে, জাস্ট অডিয়েন্স যেরকম মুগ্ধ, আমি তো মন্ত্রমুগ্ধ মানে গান শুনে, কোনো কথাই না। কিন্তু যাওয়া বা দেখা করা কি অটোগ্রাফ চাওয়া প্রশ্নই আসে না, মানে প্রচুর দূরে, একদম ভুলভাল। যেটা টিকিট কেটে এনেছে ওটাকে ধরে পেটানো উচিত ছিল তখন, মানে একদম কোনখানে গিয়ে কেটেছে, কিন্তু তাও মিস করতে পারবো না, অন্তত দেখতে পেয়েছি লাইভ, এটাই। তো এবার ওর পাড়ায় যখন ফাংশন হয়েছে, পিউ দিদি বলতো আমার, পিউ দিদি বলে, শোনো না আমাদের পাড়ায় নচিকেতা আসছে, হ্যাঁ তো তুমি আসবে না? হ্যাঁ যাবো না, মানে নিশ্চয়ই যাবো। তো মা বাবা আমি আমার বোন সবাই মিলে গেছি, ও তো পুরো ব্যবস্থা করে দিয়েছে, আর ও তখন মানে যারা অর্গানাইজ করেছে তার মধ্যে একজন বেশ একদম লিডারশিপ কোয়ালিটি নিয়ে, তো একদম ফার্স্ট রোতে বসিয়েছে আমায়, নচিকেতাকে দেখবো, মানে যে বুঝেছি আমি এত ভালোবাসি ওনাকে দেখবো ফার্স্ট রোতে। তো লাইট ফাইট অফ হয়ে গেছে, নচিকেতা গান গাওয়া শুরু করেছে, আমরা তো মানে একদম মানে পাগল হয়ে যাচ্ছি নচিকেতা, মানে ভাবতেই পারছি না, আমরা যেন ভগবান দেখছি এরকম একটা ব্যাপার। তো আমি এটা খেয়াল করছি উনি গান গাইছেন, কিন্তু অনেকবারই উনি আমাকে দেখছেন, আর আমি তো আরও মুগ্ধ, মানে পাগল হয়ে যাচ্ছি, নচিকেতা তাকাচ্ছে, মানে ব্যাপারটা কি, মানে উনি যদি এমনও হয়ে থাকে যে মানে ইন্টেনশনালি আমার দিকে তাকাচ্ছেন না, এমনিতেও দেখছেন, কিন্তু অন্ধকার হল আমার তো মনে হচ্ছে আমাকেই দেখছে, এরকম একটা ব্যাপার। যাকে আশ্চর্য ঘটনা, আমি ওকে বলেছিলাম যদি সম্ভব হয় শীঘ্র আমার সঙ্গে একবার দেখা করাস, তো একবারই বলেছি, কিন্তু তারপর আমি বলিনি। হঠাৎ ব্রেক টাইমে ও আমার কাছে এসে বলে, ফিজিল চলো তোমাকে নচিকেতা ডাকছে। আমি ভাবছি হ্যাঁ এটা কী করে পসিবল, তখন তো আমি ল অফ অ্যাট্রাকশন এত কিছু মানে জানতাম না, বুঝতে পারছি না, এখন রিয়েলাইজ করি ওটাও ল অফ অ্যাট্রাকশন, মানে এতটা আমি মন থেকে চেয়েছি যে পুরো ব্যাপারটাই ঘটে গেছে। তো উনি আমাকে ডেকেছেন, তো আমি গেছি গ্রিন রুমে, তো সেখানে দেখছি আরও অনেক মেয়েটেরা, মানে সব অটোগ্রাফ নেবে বলে ওনাকে চারিদিকে ঘিরে টিরে আছে, উনি বসে আছেন। তো উনি আমাকে দেখেই বললেন এসো বসো, মানে আমি তো ভাবতে পারছি না নচিকেতার কাছে পৌঁছে গিয়ে, মানে চিন্তাই করতে পারছি না, মানে এত আমি ফ্যান, মানে ভীষণ পছন্দ। তো কি বসেছি, তো কথা বললো কী করছো, কী করো, পড়াশুনো কদ্দূর কী না হয়েছে, বেশ অনেক কথা হলো। তা বললো যে একটা কাজ করো, তোমার নাম্বারটা দাও, আমার নাম্বারটা রেখে দাও, নিজে থেকে আমাকে বলতেও হলো না। তো উনি ওনার নাম্বারটা দিলেন, আমি আমার নাম্বারটা দিলাম, তখন মোবাইল ছিল কি, হ্যাঁ মোবাইল, অবভিয়াসলি মোবাইল ছিল, তো নাম্বারটা দিয়ে দিলাম, কিন্তু ওনার মোবাইল নেই, ওনার ল্যান্ডলাইন ছিল, আমার একটা পরিষ্কার মনে হচ্ছে ওনার মোবাইল ছিল না, ওনার ল্যান্ডলাইন। তো বাড়িটার গিয়ে আমি তো ভাবতে পারছি না, মানে কী এটা হয়ে গেল, এটা কী করে পসিবল হয়ে গেল ব্যাপারটা। তো উনি আমার প্রচণ্ড প্রশংসাও করলেন তখন বসে, যে আমার মানে আমার খুব ভালো লাগছে তোমাকে, যে তুমি এত এসছো আমার গান শুনে, মানে অনেক অনেক রকমের কথা, অত আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট প্রচণ্ড মানে আমি ফ্যান থেকে আরও মানে এসি হয়ে গেলাম, এরকম একটা ব্যাপার। তো তারপরে বাড়িটাই চলে এসেছি আনএক্সপেক্টেডলি, মানে আমি ভাবতেই পারিনি, হঠাৎ করে উনি আমার বাড়িতে ফোন করেন। তো আমার ল্যান্ডলাইনটাও দেওয়া ছিল, আমি তো মানে আমার বোন ফোন দিচ্ছে, হ্যালো কি নচিকেতা, না দিদি নচিকেতা ফোন করছি, সে কি, তো আমি তো কাঁপছি, ভাবতে পারছি না কী বলছি। তো উনি খুব সিরিয়াসলি বললেন যে শোনো আমি একটা জিনিস চিন্তা করলাম, হ্যাঁ হ্যাঁ বলুন না, বলছে আমি একটা ভিডিও করবো বুঝলে, তো সেই ভিডিওটা মানে এই মিউজিক্যাল ভিডিও করবো, তো তাতে, এবং তখন আমার বিয়ে তো ফিক্স হয়ে গেছে অবভিয়াসলি, তো ওনাকে বলেছিল তুমি এত বাজে খবরটা তুমি আমাকে দিলে, তোমার বিয়ে ফিক্স হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ বিয়ে তো ফিক্স হয়ে গেছে, কদিন পরেই হবে বিয়ে। তো বলে শোনো একটা ভালো প্ল্যানিং আছে, মানে কি, আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে আমি একটা মিউজিক্যাল ভিডিও বানাবো, তুমি সেটা অ্যাক্ট করবে, মানে ব্যাপারটা এরকম হবে থিমটা, যে তোমার বিয়ে হচ্ছে, তোমার বিয়ের মণ্ডপে তোমার বিয়ে হচ্ছে, আর আমি বিয়ে বাড়ি, হাসি পায় বলতে, মানে এখনও মনে পড়লে ভীষণ হাসি পায়, তোমার ভেতরে বিয়ে হচ্ছে বাড়ির, আর আমি বাড়ির বাইরে পাগল, আমি বসে বসে গান গাইছি যে তোমার বিয়ে হয়ে যাচ্ছে এই দুঃখে। আমি বলছি না না খবরদার এইসব করবেন না, মানে আমি তো ঘাবড়ে টাবড়ে গেছি, কি না না আমাকে কেউ করতে দেবে না, অ্যাক্টিং এসব মুশকিল হয়ে যাবে, মনে মনে খুব ইচ্ছা মন মে লাড্ডু, কিন্তু কিছু বলতে পারছি না, কারণ মা প্রশ্নই নিয়ে এলাও করবে না, আর রানা আর একজন, ওরে বাবা রে বাবা। তো আমি না বুঝতে পারছি না, তো মানে বোধহয় হার্ডলি 10-12 দিন বাকি তখন বিয়ে না, এখন তো এগুলো বুঝতেই পারছেন করে, তো কি তোমরা আজকালকার মেয়ে ধুমধুম করে বিয়ে করে নাও, এই ওই সেই কথাটা ঠিকই, কেন কিছু করলেন না লাইফে, বিয়ে হলো, এই অপরচুনিটি আসবে আমি তো ভাবিনি, ভাবলে থোড়ি না বিয়ে করতাম, কিন্তু কিছু করার নেই, তখন তো করা যাবে না। তো এবার কথাটা হয়ে মজা হাসি, আমিও ভালো মনে হতেই আর কি মেরিয়ে বলেছেন, চাকরি গেল পুরো সিনটা আমাকে বর্ণনা করে দিলেন, যে আমি ওখানে দাঁড়িয়ে হয়ে করে গেছি, লোকে আমাকে টেনে তুলে সরিয়ে দিচ্ছে, কিন্তু আমি যাবো না, তোমার বিয়ে হচ্ছে ওই দুঃখে আমি কেঁদে কেঁদে যাচ্ছি, মানে এটা পুরো আমি পুরো ভিজুয়ালাইজও করে নিলাম যে বাবা এরকম একটা ভিডিও হবে, না 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 করার দরকার নেই, ছেড়ে দিন এসব। তো তারপর কিন্তু বেশ কয়েকদিন গেল, মানে
না আমি মনে হচ্ছে 10-12 দিন বিয়ের বাকি নেই, হয়তো মাসখানেক বাকি আছে। তো তারপর এবার বেশ 2-4 দিন 5 দিন গেল। তো আমি একদিন ফোন করলাম, রাখা মনে আছেন বলে, খুব ভালো বলে, এই তোমার বাড়িটা কোথায়? তো আমি বললাম, তো বললাম আরে আমি তো তোমার বাড়ির সামনেই আছি। বললো হ্যাঁ, বলছে আমার দাদার বাড়ি এখানে, চলে এসো। আমি বললাম হ্যাঁ চলে আসবো? বলে হ্যাঁ চলে এসো, বোনকে নিয়ে চলে এসো, একটু আড্ডা পাড্ডা মারবে। তো আমি অপরচুনিটি ছাড়তে পারছি না। এবার এটা পরিষ্কার মনে হচ্ছে সেদিন ছিল সানডে, এবং সেদিন আমার রান্নার সঙ্গে মিট করার কথা, বোধহয় আমি শপিং টপিংয়ে যাবো। বুঝতে পারছি না লোকটাকে না করবো কী করে, মহা মুশকিল হয়ে গেল। কারণ না এইটা যদি বলি যে আমি তোমার সঙ্গে বেরোবো না, আমি নচিকেতার কাছে যাচ্ছি দেখা করতে, মানে পলাশির যুদ্ধ হয়ে যাবে, মানে প্রশ্নই আসছে না। কী বলবো, শরীর খারাপও বলতে পারছি না, তারা বাড়ি চলে আসবে দেখার জন্য, মুশকিল। মাকে বললাম মা একটু যাও। মা হচ্ছে কি একদম যাবে না? যাবে মানে তোমার তো আজকে কেনাকাটা করতে যাওয়ার কথা, তুমি নচিকেতার বাড়ি যাবে? এটা কোনো কথা হলো? হ্যাঁ রান্না শুনলে খুব রেগে যাবে, কিন্তু নাও বলছে না ডাইরেক্ট, আবার হ্যাঁও বলতে পারছে না, মানে খুব মুশকিলে পড়ে গেছে মা। কারণ বুঝতে পারছি আমার খুব ইচ্ছা, আমি এত ফ্যান যাওয়ার ইচ্ছা, কী করবো। দেখলাম একটাই মেয়ে, আমি ওকে বললাম যে শোনো আজকে আমি যাবো না, আজকে ভালো লাগছে না, আমার একদম ভালো লাগছে, আমার ভীষণ একটা এমার্জেন্সি কাজ আছে। লেগে টেকে গেলো, ফাইটিং হা হা করে ঝগড়াঝাটি হয়ে গেলো, প্রচণ্ড ঝগড়া হয়ে গেছে, এখন কথা বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ ঠিক আছে যাও, কথা বলার দরকার না, ছেড়ে দিয়েছি। কারণ তখন যদি আমি আবার ওইটা নিয়ে ঘেলাতে থাকি, এটা চলতে থাকবে, আলটিমেটলি আমাকে যেতেই হবে। তো ওখানে ব্যাপারটা স্টপ করে দিয়েছি যাতে আমি এর কাছে যেতে পারি, এনার সঙ্গে কথা বলতে যেতে পারি, বিকজ তখন আমার নচিকেতার সঙ্গে দেখা করতে যাচ্ছি, তখন এই তো থাকবেই, ওনার সঙ্গে দেখা করা বেশি ইম্পর্টেন্ট, ফ্যান বলে কথা, এসি হয়ে গেছি তখন অবভিয়াসলি। তো যাই হোক, আমি আর বোন আরও একজনকে সঙ্গে নিই, উনি জানেন না সেও আমাদের সঙ্গে গেছে, একজনকে নিয়ে গেছে। কারণ একটু তো মনে মনে ভয় থাকেই না, উনি বললেন আমি গেলাম, ওনাকে আমি পার্সোনালি অতটা চিনি না, ওনার দাদার বাড়ি কে আছে না আছে কী ব্যাপার। তো আমার আরেক মাসতুতো ভাই তাকে ডেকেছে, ওরা চল সঙ্গে যাবি, তোকে উঠতে পারে তো নিচে দাঁড়িয়ে থাকবি, হ্যাঁ আর ফোন তো সঙ্গে আছে, কিছুই হওয়ার নেই। মানে এখন আমি বলছি কথাটা সত্যি, জিনিসটা ঠিক না, বাট হ্যাঁ আমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, তাই বলছি এটা উনিও জানেন না এই কেস ঘটিয়েছি। তো নিচে ওকে দাঁড় করে রেখেছি, লিখে আমি অ্যাড্রেস মানে বাড়ির তো বুঝে গেছি কোন বাড়ি, বলে দিলেন ফ্ল্যাট নাম্বার ড্যাং ড্যাং করে চলে গেছে উপরে। তো দেখছি হ্যাঁ সত্যি উনি, ওনার দাদা, ওনার বৌদি সবাই আছেন, ছোটো একটা বাচ্চাও আছে, কোনো চাপ নেই। তো উনি একদম রিল্যাক্স মোডে সানডে দুপুরবেলা আড্ডা মারছেন। তো গেলাম আমরা, চাটা খাবে, চা দিলেন, খুব মানে ওনার বৌদি খুব ভালো, দাদা বৌদি ভীষণই ভালো, কোনো কথা হবে না। উনি নিজেও, ওনার একটা প্রোগ্রামও আছে, উনি বেরোবেন। তো আমরা বেশ আড্ডা মারলাম, গল্প করলাম, হ্যাঁ তুমি কেন বিয়ে করছো, এত তাড়াতাড়ি কেউ করে নাকি, এই একটা ভিডিও হতো, এই তো খুব ভালোই 1-1.5 ঘন্টা গল্প। আর ও নিচে দাঁড়িয়ে আমাকে মেসেজ করছে, কথা চুপ করে দাঁড়িয়ে থাক, কিচ্ছু না। তো এবারে তখন উনি বললেন যে চলো তোমাকে বাড়িতে ড্রপ করে দিই। আমি যে হ্যাঁ আপনি আমার বাড়ি যাবেন? বলছে আমি তো ভাবতে পারছি না, হ্যাঁ চলুন খুব মজা, চলুন বাড়ি চলুন। তারপরে ও না কারণ আছে, উনি আমাকে বললেন যে আমার একটা ফাংশন আছে, চলো তোমরা যা দেখবে, চলো আমার সঙ্গে বসবে স্টেজে, মানে আমার সঙ্গেই থাকবে আর কি দেখতে। আমি বললাম না, মাকে না জিজ্ঞেস করি, বাবাকে না পারমিশন নিতে এরকমভাবে যেতে পারবো না, আমি তো করি না ওরকম, তো বেস্ট হয় আপনি আমার মাকে জিজ্ঞেস করুন। তখন মাকে জিজ্ঞেস করুন, তখন বলছি তুমি বাড়ি কোথায়? বলি মেয়ে তো সামনে, বলি চলো। হ্যাঁ যাবেন? বলে হ্যাঁ চলো। তো ব্যাস, তো ওনার গাড়ি বেরোলো, ওনার সঙ্গে আমি আমার বোন গেলাম, কিন্তু ওই ভাইয়া যায়নি, ও পিছনে সাইকেল নিয়ে গেছে। তো বাড়ি, এবার আমাদের বাড়িতে পৌঁছাবার আগে একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করতে, তো সেই সময় সেই ব্রিজটা কাজ চলছে। তো এবার গাড়ি ভর্তি করে গাড়ি উঠতে দিচ্ছে না, অ্যাম্বাসাডার ছিল না, তো ওটার মধ্যে সবাই মিলে উঠতে পারবো না, তো ব্রিজে নামতে হবে। আমি ভাবছি সর্বনাশ করেছে, ওনাকে ব্রিজে নামিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে তো লোক ভর্তি হয়ে যাবে। ওনার দেখলাম এতটুকু কোনো কিছুতে উনি কিছু মনেই করলেন না, ড্যাং ড্যাং করে নেমে গিয়ে আমাদের সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করলেন, ব্রিজটা পুরো ক্রস করলেন, এবং যত লোক রাস্তা দিয়ে যাচ্ছে অবাক হয়ে দেখছেন, আমাকে তখন সবাই চেনে, ওর বাড়ি ওর সঙ্গে যাচ্ছে, মানে ব্যাপারটা নচিকেতা এসছে এটা মানে হই মানে বুঝতেই পারছি যে কোথা থেকে লোকজন জড়ো হচ্ছে। তো যাই হোক, ব্রিজ থেকে নেমেই শার্ট করে গাড়ি উঠে হই করে বাড়ি চলে গেলাম। তো বাড়িতে এসেছি, এবার তো বেশ আশেপাশে বাড়ির সামনাসামনি লোকজন এসে গেছে, মানে সারা জায়গায় খবরটা ছড়িয়ে গেছে যে আমাদের বাড়িতে নচিকেতা এসেছে। তো উনি বসলেন, মা চা করে দিল, বসে বেশ অনেকক্ষণ আড্ডা মেরে মাকে বললো যে নিয়ে যাই ওদের একটু দেখাই। তো মা বললো না আমি তো মেয়েদের একা ছাড়বো না, অতটা দূর, সবচেয়ে বড় কথা প্লাস বাবা বাড়ি ফেরেনি আর এখনও অফিস থেকে, তো সামনেই বিয়ে, বুঝতেই পারছেন, কিছু মনে করবেন না, এটা না আপনার আশেপাশে প্রোগ্রাম হলো, বিয়ের পর নিশ্চয়ই যাবে। তো অবভিয়াসলি মা আমার দায়িত্ব একদম ঠিক করেছে, কারণ আমিও খুব একটা সেই মুহূর্তে যাওয়ার রাজি ছিলাম না, কারণ আমি অত দূরে একদমই প্যারেন্টসের সঙ্গে থাকলে তাও মানে হয়, তো সেই জন্য ওটা হয়তো আমার করাটা ঠিক হতো না, তো সেই জন্য আমি একদমই জোর করিনি। তাই বললাম হ্যাঁ ঠিক আছে, আপনি আশেপাশে কোনো দিন ফাংশন করলে আমি তো ডেফিনেটলি যাবো, আপনাকে বলতেই হবে না, এটা কোনো ব্যাপার না। তো কিন্তু উনি কিছু মনে করেননি, উনি চলে গেলেন, এবং তারপরে আমার সঙ্গে অনেক দিন ওনার যোগাযোগ থেকেছে। ইনফ্যাক্ট বিয়ের পর আমি একদিন ফোন করেছি, বললো তুমি কেমন আছো, কারণ আমাদের মানে আমার বিয়ের পর একদম আমার বিয়ের বাড়ি বলছি, আমার শ্বশুরবাড়ির সামনেই ফাংশানে এসেছিলেন উনি, একটা বড় স্টেডিয়াম আছে ওখানে। তো আমি বললাম যে আপনার তো ফাংশন আছে, দেখতে যাবো, চলে এসো, কিন্তু সামহাও হয়নি, কারণ গুড্ডু তখন অনেক ছোটো, যেতে পারিনি আমি। তো তারপর উনি বললেন যে কী ব্যাপার, আসবে বলে তো এলে না? আসতে পারিনি, পরে একদিন যাবো। তো তারপরে দেখতে দেখতে এত বছর কেটে গেছে, আর
তো তারপরে দীর্ঘ এতগুলো বছর কেটে গেছে, আমরা ওই জায়গা থেকে আবার ওই ফ্ল্যাটেও চলে গেলাম। তো এমনিও কানেকশন আমাদের ওই পাড়াতে উনি একবার গান গাইতে এসেছেন, বাট আমার যাওয়া হয়নি, মানে সংসারের মধ্যে আবদ্ধ হয়ে গেলে যাওয়া হয় আর কি, তখন আর এগুলো হয় না, ইয়াং বয়সে যতটা হয়ে করে করা যায় সেটা হয়নি। বাট হ্যাঁ, উনি আমার কাছে প্রচণ্ড শ্রদ্ধার একজন মানুষ, ভীষণ। এখনও আমি ওনার গান শুনতে প্রচণ্ড ভালোবাসি, কোনো কথা হবে না, মানে নচিকেতাই সারা জীবন উনি এরমই থাকবেন। ওনার পুচকেটা এখন অনেক বড় হয়ে গেছে, শুনছি খুব ভালো গান গায়, ধানসিঁড়ি। তো ওনার প্রতি আমার মানে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি যেরম ছিল সেরমই আছেন। তো যেরম উনি চালাচ্ছেন, গান গেয়ে যাচ্ছেন, ভগবান করুক উনি অনেক দীর্ঘায়ু হন, এরমভাবে আমাদের সকলকে ইন্সপায়ার করতে থাকুন, মোটিভেট করতে থাকুন, সুন্দর সুন্দর গান উপহার দিতে থাকুন। জানি না উনি আদৌ কোনোদিনও এই ভিডিওটা দেখতে পাবেন কি না, তো পেলে তো ডেফিনেটলি আমি নিজেকে খুব মানে কৃতজ্ঞ মনে করব। আর কখনও যদি ওনার সঙ্গে আমার আবার যোগাযোগ হয় তো ডেফিনেটলি আমি ওনাকে বলবো এই ব্যাপারটা, এবং চেষ্টা করবো ওনার সঙ্গে আমার যদি কোনোভাবে আমি সামনাসামনি কথা বলে আপনাদের দেখাতে পারি। মানে ভীষণ ভালো মানুষ, কোনো কথাই হবে না, মানে যতটা ওনাকে একটা রাফ একটা ব্যাপার ওনার গানের অ্যাটিটিউডটার মধ্যে তাই, কিন্তু মানুষটা সত্যি প্রচণ্ড ফ্রেন্ডলি এবং ভীষণ আড্ডাবাজ, প্রচণ্ড। এখন তখন ওনারও বয়সটা অনেকটা কম, কিন্তু মানে ভীষণ ভালো, আমার তো খুব ভালো লেগেছে। সেই যে একটা সেলিব্রিটির এয়ার থাকে এরকম একটা হাব ভাব, ও বাবা একদম না, নাহলে কোনো সেলিব্রিটি নিজে থেকে কাউকে ডেকে বলবে যে ওকে ডেকে দাও কথা বলবো, কে বলবে বলুন? তো সেটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। তো আমি সত্যি ওনাকে প্রচণ্ড শ্রদ্ধা করি, ভক্তি করি, আর ওনার গান তো আমি ভীষণ ভালোবাসি। তো ওনার প্রতি আমার প্রচুর প্রচুর রিগার্ডস। তো নচিকেতাকে আমার নচিকেতা চক্রবর্তীকে একটাই কথা বলার আছে, নচিকেতা আপনি খুব ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন। আমাদের মতো প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনার বিশাল ফ্যান আমি জানি, তার মধ্যে আমি একজন প্রচণ্ড লাকি যে আপনার সান্নিধ্যে আসতে পেরেছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। খুব ভালো থাকবেন, ভগবানের কাছে প্রে করি আপনি ভীষণ ভালো থাকবেন। তো ঠিক আছে, এইটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল, একটা দারুণ আমার লাইফের ইনসিডেন্ট, তো শেয়ার করলাম। ভালো থাকবেন, আবার খুব শিগগিরই ফিরছি। তো আজকে এই পর্যন্তই, ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। খুব ভালো থাকবেন, গুড নাইট, টেক কেয়ার, সুইট ড্রিমস। কাল আবার কথা হচ্ছে, বাই বলে যাও।